বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ বিকাল। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসগুলোর ন্যায় আজকেও আমি ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র আজকে নয়, আজকে আমি যেটি শুরু করছি সেটা হচ্ছে দ্বিতীয় পত্র। অর্থাৎ এতদিন যাবৎ আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথম পত্রটা কেন আলোচনা করেছিলাম বেশি, কারণ হচ্ছে এটিতে ম্যাথ আসে পরীক্ষায়, তো সেক্ষেত্রে আমাদের বেশি গুরুত্ব দিতে হয়। তো দ্বিতীয় পত্রটিও আমাদের কম গুরুত্বপূর্ণ নয়। এই দ্বিতীয় পত্রটিতে আমরা থিওরি অংশ দেখব। তো দ্বিতীয় পত্রের আমরা তোমাদেরকে, অর্থাৎ আমি তোমাদেরকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এ পর্যন্ত শেষ করেছি, বা চতুর্থ অধ্যায় কিছু অংশ শেষ করেছিলাম। তো তারপরও তোমাদের সুবিধার্থে তো আজকে আমি ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায় আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়টি খুবই সহজ একটি অধ্যায়, আমরা খুব সহজেই এটি বুঝতে পারবো ইনশাল্লাহ। তো চলো আজকে আমাদের যে টপিকস বা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব। তো সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ব্যাংক অ্যাকাউন্ট, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ব্যাংক অ্যাকাউন্ট, তো বাংলা এটিকে বলে থাকি ব্যাংক হিসাব। তো আজকে আমরা ব্যাংক হিসাব সম্পর্কে ধারণা নিব এবং আমাদের ব্যাংক হিসাব কিভাবে খুলতে হয় বা ব্যাংক হিসাব খোলার গুরুত্ব কী, কেন আমরা আসলে ব্যাংক হিসাবটা খুলব, কি কারণে খুলব। তো দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আমি যখন আলোচনা করেছিলাম যে আমাদের এই যে ব্যাংক, এই ব্যাংক শব্দটি কোথা থেকে আসছে, কিভাবে আসছে। কারণ আমরা যদি এই ব্যাংক নিয়ে কথা বলার আগে যে ব্যাংকটা আসলে কোথা থেকে আসছে সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি এটা কিভাবে নিয়ে আসলাম সেটা বুঝতে পারবো না। এই জন্য আমি বলছিলাম যে ব্যাংক যখন আসছে, এই ব্যাংক গঠনের পিছনে 3 শ্রেণীর মানুষের ভূমিকা ছিল। তোমরা নিশ্চয়ই জানো কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের ভূমিকা ছিল। ফার্স্ট ছিল স্বর্ণকার, দ্বিতীয় ছিল ব্যবসায়ী, তৃতীয় ছিল মহাজন। এই 3 গোষ্ঠীর সমন্বয়ে আমরা ব্যাংক গঠন করতে পেরেছি বা ব্যাংক গঠন হয়েছে। তো তাদের ভূমিকা অনস্বীকার্য। তো আমরা এই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, আমরা প্রথম অধ্যায় ছিল ব্যাংক ব্যবস্থার যে পরিচিতিটা, আমরা সেটি আলোচনা করেছিলাম। দ্বিতীয় অধ্যায় আমাদের ছিল কেন্দ্রীয় ব্যাংক, তৃতীয় অধ্যায় ছিল বাণিজ্যিক ব্যাংক। তো চতুর্থ অধ্যায়ে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো আমরা ব্যাংক হিসাবের ধারণা আগে নিব। আমরা এই অধ্যায় থেকে ব্যাংক হিসাবের ধারণাটা কি আসলে দেখো। তো ব্যাংক হিসাবের কথা চিন্তা করতে গেলে আমাদের দুটি কথা সবারই মাথায় রাখা দরকার। এক হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে গ্রাহক। একটু খেয়াল করবে, ব্যাংক এবং গ্রাহক এই দুইটা শ্রেণীর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। এই যে সম্পর্ক তৈরি কি এমনি এমনি হয়? নো, এমনি এমনি হতে পারে না। সম্পর্ক তৈরির একটি কি লাগবে? একটি সিস্টেম লাগবে, একটি পদ্ধতি লাগবে। এই পদ্ধতিটাকে আমরা বলতে পারি কি? ব্যাংক হিসাব। দেখো, আমি যদি বলি যে ব্যাংক হিসাব কি, তোমাকে কোশ্চেন হতেই পারে। তো কিভাবে বলবে যে একজন গ্রাহক যে হিসাবের মাধ্যমে ব্যাংকিং সেবা পেয়ে থাকে বা ব্যাংকিং সুবিধা অর্জন করতে পারে বা ব্যাংকিং লেনদেন করতে পারে, তাকে আমরা ব্যাংক হিসাব বলবো। তো আবার বলছি যে তোমার পরীক্ষা যদি আসে যে ব্যাংক হিসাব কি, তাহলে আমি কিভাবে বলবো? তো গ্রাহক যে হিসাবের মাধ্যমে ব্যাংকিং লেনদেন এবং ব্যাংকিং সুবিধা অর্জন করতে পারে তাকে ব্যাংক হিসাব বলে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তো দেখো, গ্রাহক এবং ব্যাংকের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয়, এই সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে ব্যাংক হিসাব। তো আমি বলতে পারি যে এইখানে ব্যাংক হিসাবটা আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক হিসাব মানে হচ্ছে যে একজন গ্রাহক থাকবে ব্যাংকের মধ্যে। আমরা জানি গ্রাহক, এই গ্রাহককে অনেক নামে ডাকা হয়। গ্রাহক বলা হয়, আবার বলা হয় আমানতকারী বলা হয়, একই কথা, আমানতকারী। তো দেখো, এবং ব্যাংক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে
এই একটি পক্ষ আর এই একটি পক্ষ, অর্থাৎ এই দুটি পক্ষের মধ্যে যে মিল বন্ধন সৃষ্টি করে সেটা হচ্ছে কি ব্যাংক হিসাব। তো আমি এখানে বলতে পারি যে কোনটির মাধ্যমে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাকে আমরা বলতে পারি না ব্যাংক হিসাব। তো আমরা বুঝতে পারি যে আসলে যে গ্রাহক এবং ব্যাংক এই দুটির মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করে, কে সৃষ্টি করে বা কিসের মাধ্যমে এই সম্পর্কটা সৃষ্টি হয়ে থাকে, তো আমরা বলতে পারি যে ব্যাংক হিসাবের মাধ্যমে একজন গ্রাহক এবং ব্যাংকের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। তো গ্রাহককে আমরা অনেক নামেই চিনতে পারি, এক হচ্ছে আমানতকারী আর বা বলতে পারি গ্রাহক, অর্থাৎ যারা ব্যাংকে হিসাব রাখে তাদেরকে আমরা বলতে পারি আমানতকারী বা গ্রাহক। তো আমরা ব্যাংক হিসাবটা সবাইকেই বুঝতে পেরেছি। তো আমি আবার বলছি, যে হিসাবের মাধ্যমে একজন গ্রাহক ব্যাংকিং সুবিধা পেয়ে থাকে এবং ব্যাংকিং লেনদেন করতে পারে তাকে আমরা কি বলবো, ব্যাংক হিসাব। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের এই ব্যাংক হিসাব কত ধরনের। তোমরা সবাই জানো যে ব্যাংক হিসাব 3 ধরনের। কয় ধরনের হিসাব আছে? 3 ধরনের হিসাব আছে। তো আমরা জানি যে ব্যাংক হিসাব কত ধরনের, 3 ধরনের। তো এটাও আমি আলোচনা করব। তার আগে আমি যে বলবো যে এই যে গ্রাহক, আমরা জানি যে আমাদের সমাজে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী অনেক শ্রেণীর মানুষ আছে। তো প্রত্যেকটা মানুষ কিন্তু চায় তার অর্থ নিরাপদে রাখতে। তো এই নিরাপদে রাখতে এবং সঞ্চয় করতে তার এক জায়গায় টাকা জমা রাখতে হয়। এই জমা কিভাবে রাখবে তার একটি প্রক্রিয়া হচ্ছে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবের মাধ্যমে একজন শ্রমিক বলো, একজন কৃষক বলো, একজন চাকরিজীবী বলো, একজন ব্যবসায়ী বলো, সবাই কিন্তু কি করতে পারে, এই ব্যাংক হিসাবের মাধ্যমে তার অর্থটাকে নিরাপদে রাখতে পারে এবং সঞ্চয় করতে পারে ভবিষ্যতের জন্য। তার ভবিষ্যতে বা সামাজিকতার জন্য বিভিন্ন কারণে হয় সেটি জমা রাখতে পারে। তো এই ব্যাংক হিসাবের মাধ্যমে তো আমরা জানি এই প্রত্যেকের কাছে যে প্রত্যেকের সাথে যে ব্যাংকের একটা মিল বন্ধন বা একটা সম্পর্ক, এই সম্পর্কটা সৃষ্টি হয়েছে ব্যাংক হিসাবের মাধ্যমে। তো আমরা এই ব্যাংক হিসাবের ধারণাটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা শিখব হচ্ছে ব্যাংক হিসাবের গুরুত্ব। তো আমরা কতগুলো গুরুত্ব নিয়ে আলোচনা করব যে আসলে ব্যাংক হিসাবের গুরুত্ব কি। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে যে ব্যাংক কেন খুলবো, ব্যাংকে হিসাব খোলাটা কতটা গুরুত্বপূর্ণ বা কি কারণে আমরা ব্যাংকে হিসাব খুলব। তো আমরা এখানে দেখব যে ব্যাংক হিসাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তো কি কারণে আমরা ব্যাংকে হিসাব খুলব বা কেন একজন গ্রাহক বা কেন একজন আমানতকারী ব্যাংকে হিসাব খুলে থাকে সেটি আমরা দেখব। তো ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে আমরা একটু সবাই খেয়াল করি যে ব্যাংক হিসাব কেন গুরুত্বপূর্ণ, কি কারণে গুরুত্বপূর্ণ, আমরা এটি জানব। ফার্স্ট হচ্ছে নিরাপদ সংরক্ষণ। তো আমরা দেখতে পেলাম যে ব্যাংক হিসাবের গুরুত্বর ভিতরে ফার্স্ট আমি বলছিলাম যে নিরাপত্তা। তো আমরা বলতে পারি যে নিরাপদ সংরক্ষণ। দেখো খেয়াল করো, আমি ফার্স্ট পয়েন্টটি দিলাম যে ব্যাংক হিসাবের গুরুত্বর একটি পয়েন্ট হচ্ছে নিরাপদ সংরক্ষণ। প্রত্যেকটা মানুষ চায় তার অর্থটা যাতে নিরাপদ থাকে। আমরা অনেক সময় দেখি যে সেফটি ফার্স্ট এই কথাটা লেখা থাকে অনেক জায়গায়, যে প্রত্যেকটা মানুষ চায় যে যেখানে তার কোনো বিপদ থাকবে না, তার কোনো সমস্যা থাকবে না, সেখানেই কিন্তু সে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই যে অর্থটা থাকে, এই অর্থটা নিরাপত্তার জন্যই ফার্স্ট ব্যাংক হিসাবটা খুলে থাকে। তো তারা চায় যে আমার যে জমাকৃত টাকাটা বা আমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা আমি এমন জায়গায় রাখবো যেটা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেখানে বিপদের কোনো সম্ভাবনা নেই। তো এই প্রত্যেকটা গ্রাহক বা প্রত্যেকটা আমানতকারী বা প্রত্যেক শ্রমজীবী বা যারাই ব্যাংকে হিসাব খুলুক না কেন, তারা প্রত্যেকেই চায় যে আমার অর্থটা যেন কি থাকে, নিরাপদে রাখে। তো এই যে অর্থ নিরাপদে সংরক্ষণ করার জন্যই আমরা বলতে পারি ব্যাংক হিসাবের গুরুত্ব আছে।
তো ব্যাংক হিসাব যদি না খোলা হতো তাহলে কিন্তু এই নিরাপদ সংরক্ষণ মানুষ করতে পারতো না। যদি সে তার জমাকৃত অর্থটা বা তার ইনকামকৃত অর্থটা সে কোথায় রাখতো, সে তার ঘর বাড়িতে রাখতো বা বাসায় রাখতো, সেক্ষেত্রে কিন্তু তার একটা ভয় থাকতো, তার নিরাপত্তাজনিত একটা সমস্যা সৃষ্টি হতো, কারণ যে কোনো সময় চুরি ডাকাতি হতে পারত। তো এইটার জন্য, এই নিরাপত্তার জন্যই কিন্তু মানুষ কি করে, ব্যাংকে হিসাব খুলে থাকে। তো আমরা বুঝতে পারলাম ফার্স্ট যে কেন ব্যাংক হিসাবের গুরুত্ব আছে। ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নিরাপদ সংরক্ষণ। প্রত্যেকটা মানুষ চায় যে নিরাপদে তার অর্থটা কি করতে, রাখতে। এই জন্য কিন্তু নিরাপত্তার জন্যই আমরা কি ব্যাংক হিসাবে বা ব্যাংক হিসাব খুলে থাকবো বা ব্যাংক হিসাব রাখবো প্রত্যেকেই। শুধুমাত্র যে সঞ্চয়ের জন্য মানুষ হিসাব খুলে তা নয়, আমরা জানি যে নিরাপদের জন্য কিন্তু, কারণ প্রত্যেকটা মানুষ চায় যে তার অর্থটা যাতে কি থাকে, নিরাপদে থাকে। এই জন্য সে চায় যে সঠিক সময়ে যে নিরাপদে থাকে এবং এখানে যেন ক্ষতির সম্ভাবনা না থাকে, এই কথা চিন্তা করেই কিন্তু মানুষ কি করে থাকে, ব্যাংকে হিসাব খুলে থাকে। তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব, পরে আরেকটা টপিকস দেখব, পরে হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি। দেখো দ্বিতীয় নম্বরে আমি বাবার বলছি যে ফার্স্ট কি, নিরাপদ সংরক্ষণ। আমরা সবাই বুঝতে পেরেছি যে নিরাপদে সংরক্ষণ করার জন্যই মানুষ ব্যাংক হিসাব খুলে থাকে, তার অর্থটা যাতে নিরাপদে থাকে সে ব্যবস্থা করার জন্য সে ব্যাংক হিসাব খুলে থাকে। এরপরে আর একটা হচ্ছে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। দেখো সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, একটু কথা আমরা এখান থেকে বলাই যায় যে আসলে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি কি, আসলে সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। আমরা জানি যে প্রকৃতিগতভাবেই প্রত্যেকটা মানুষ প্রকৃতিগতভাবে, যেটা প্রকৃতির নিয়মে, অনেকেই চায় যে বেশি বেশি ভোগ করতে। তো প্রত্যেকটা মানুষ যদি বেশি বেশি ভোগ করে তাহলে কিন্তু তার সঞ্চয় করা সম্ভব নয়। তার আয় যা হয়েছে, মনে করে একজন লোক চাকরি করে, সে আয় করে মাসে 20,000 টাকা। এখন 20,000 টাকা যদি সে সম্পূর্ণই খরচ করে ফেলে তাহলে সে ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, আর্থিক সংকট দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার তার যে আয়কৃত টাকাটা, ওই আয় থেকেই খরচও করবে এবং সম্পূর্ণ খরচ না করে কিছু অংশ ভবিষ্যতের জন্য কি করে রাখবে, জমা করে রাখবে। যেমন তুমি যদি চিন্তা করো, বর্তমান যে সিচুয়েশনের কথা চিন্তা করো, বর্তমান কোভিড-19, এই সময় প্রত্যেকটা মানুষেরই আর্থিক অবস্থা এখন ভালো বলা যায় না, আসলে অনেকেরই অনেক সমস্যা আছে। তো যে মানুষগুলো এরকম ইনকাম করতো অনেক বেশি বেশি, সেই মানুষগুলো যদি ভবিষ্যতের জন্য অর্থ জমা করে না রাখতো তাহলে কিন্তু তাদের জন্য এখন কি হয়ে যেত, অনেক সমস্যা হয়ে যেত। তেমনি ভবিষ্যতে কোনো বিপদ ঘটতে পারে, কোনো সমস্যা হতে পারে। এইটা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত তার প্রেজেন্ট ইনকামের কিছু অংশ ভবিষ্যতের জন্য জমা করে রেখে দেওয়া। এই যে জমা করে রেখে দেওয়ার যে একটা অভ্যাস বা একটা পদ্ধতি, এইটাকে আমরা বলছি সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। এখন এই সঞ্চয় প্রবণতা এমনি এমনি সৃষ্টি হয় না। কিভাবে সৃষ্টি হয় দেখো, তুমি যদি একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রাখো বা একটা হিসাব খুলে রাখো, তখন তোমার যে লিমিট ইনকাম আছে, ইনকাম সাপোজ 30,000 টাকা মাসিক ইনকাম, তো তোমার খরচ হয় মনে করো 25,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার 5,000 টাকা থেকে যাচ্ছে। প্রতি মাসে তুমি চিন্তা করছো যে আমি একটা ব্যাংকে হিসাব খুলবো, এই হিসাব খোলার মাধ্যমে প্রতি বছরে ফিক্সড ডিপোজিট হিসাবে আমি কত টাকা করে রাখবো, যে 5,000 টাকা করে আমি রাখবো। তো এই যে তোমার একটা টেন্ডেন্সি বা এই যে একটা প্রবণতা, এই যে একটা অভ্যাস, এইটাকে আমরা বলতে পারি সঞ্চয় প্রবণতা। তো সঞ্চয় প্রবণতা যে আমার প্রতি মাসে 5,000 টাকা কি করে ব্যাংকে হিসাবে জমা রাখতে হবে। তো এই জমা রাখার অভ্যাসটা কখন তৈরি হবে, যখন তুমি ব্যাংকে হিসাব খুলবে। আদারওয়াইজ কিন্তু এই অভ্যাসটা হবে না। তাহলে এই জন্য আমরা বলতে পারি যে ব্যাংক হিসাবের গুরুত্ব আছে না নাই, অবশ্যই আমরা বলতে পারি যে ব্যাংক হিসাবের গুরুত্ব আছে। কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, যে কোনো সময় বিপদ হতে পারে, যে কোনো সময় সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই সঞ্চয় করে রাখবো। তাই এই সঞ্চয় করার জন্য আমাদের কি করতে হবে, ব্যাংক হিসাব খুলতে হবে। তো আমরা যদি ব্যাংক হিসাবটা খুলে রাখি তাহলে কিন্তু আমাদের প্রতি মাসে মাসে এই যে একটা
টাকা জমা রাখার যে একটা আমাদের অভ্যাস তৈরি হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। আর এই সঞ্চয়ের প্রবণতা সৃষ্টির জন্য আমাকে কি করতে হবে? ব্যাংকে হিসাব রাখতে হবে বা ব্যাংকে হিসাব খুলতে হবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি। এখানে কিন্তু তোমাদের অনুধাবন কোশ্চেনে আসতে পারে এরকম যে ব্যাংক হিসাব কিভাবে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে। তাহলে আমরা অবশ্যই কী করতে পারবো? লিখতে পারবো যে আমি অনেকগুলো কথা বললাম, এই কথাগুলো যদি মনে রাখতে পারি অবশ্যই আমি এই কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি করতে পারবো। তো সঞ্চয়ের প্রবণতা সৃষ্টিতে আমরা জানি ব্যাংক হিসাবের অনেক গুরুত্ব রয়েছে। যেমন আমি এখানে উদাহরণ দেখছি, কোভিড-19-এর কারণে বর্তমানে মানুষের আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। সেক্ষেত্রে যারা এরকম ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখেছে তাদের কিন্তু ওই রকম একটা প্রবলেম সৃষ্টি হয় না। তো এই জন্য আমরা সঞ্চয় প্রবণতা তৈরি করব নিজেদের মধ্যে। এবং তুমি এখন স্টুডেন্ট, তো স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু সঞ্চয় করার একটা পদ্ধতি আছে। কিভাবে সঞ্চয় করে মানুষ, বা তোমরাও করতে পারো। যেমন আমরা জানি যে স্কুল গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্টের জন্য তাদের কিন্তু হিসাব খোলা যায় বা বিভিন্ন ব্যাংকে এই হিসাব খুলে থাকে। তোমরা টিফিনের টাকা বাঁচিয়ে রেখেও কিন্তু এই অভ্যাসটা নিজেদের মধ্যে তৈরি করতে পারো, ব্যাংকে হিসাব রেখে টাকা জমা করে রাখতে পারো ভবিষ্যতের জন্য। তো এক্ষেত্রেও তোমাদের নিজেদের মধ্যে একটা সঞ্চয় প্রবণতা সৃষ্টি হবে। তো যাই হোক, আমরা সঞ্চয় প্রবণতা সৃষ্টির জন্য আমরা বলতে পারি যে ব্যাংক হিসাবের গুরুত্ব রয়েছে। এরপরে আরেকটা হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। 3 নম্বরে আমি একটু বলতে পারি ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। একটু খেয়াল করো, ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। তো ঝুঁকিবিহীন আয়ের সুযোগের জন্য আমরা বলতে পারি, এটাও একটি পয়েন্ট যে ঝুঁকিবিহীন আয়ের সুযোগ। একটু খেয়াল করো, যেখানে ঝুঁকিবিহীন আয়। তো আরেকটু কথা বলে নিই যে আজকে আমার ক্লাসটা 4:10-এ শুরু হওয়ার কথা, আমি একটু আগেই শুরু করে দিচ্ছি। তো তারপরও আমি তোমাদের সাথেই আসি, থাকবো দেখো এই টাইমের ভিতরে। তো ঝুঁকিবিহীন আয়ের সুযোগ একটু খেয়াল করবে। ঝুঁকিবিহীন আয়ের সুযোগ আমরা বলতে পারি যে ব্যাংক হিসাব। তুমি যদি টাকা কোনো জায়গায় ইনভেস্ট করো, যেমন ব্যবসা করতে যাও বা অন্য কোথাও বিনিয়োগ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা কি থাকে? ঝুঁকি হওয়ার সম্ভাবনা। ঝুঁকি আমরা জানি যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার যে একটা সম্ভাবনা থাকে বা ক্ষতি হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে আমরা বলতে পারি কি? ঝুঁকি। তো এক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা কি ঝুঁকি আছে, তবে একটা কাজের মধ্যে কোনো ঝুঁকি নেই, যেটা আমরা ব্যাংক হিসাব। ব্যাংকে আমি যদি টাকাটা জমা রাখি, তো ব্যাংকে জমাকৃত টাকাটার জন্য আমার কোনো কাজ করতে হচ্ছে না, জাস্ট আমি ব্যাংকে হিসাব খুলে ব্যাংকে টাকা জমা রেখে দেই। এখানে কিন্তু অবশ্যই এখানে যে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আপনি যদি হিসাবে রাখেন 5% আপনাকে সুদ দেওয়া হবে বা 8% আপনাকে সুদ দেওয়া হবে, তাহলে কিন্তু ব্যাংক কিন্তু আমাকে কি অবশ্যই এই 5% বা 8% করে আমি কি করে সুদ দিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো ঝুঁকি থাকে না। তা ওরা যা বলে যে আপনাকে 5% বা 10% করে সুদ দেওয়া হবে, সেটিই কিন্তু নির্দিষ্ট সময় শেষে তারা দিয়ে থাকে। এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে ব্যাংক হিসাবে যদি আমরা টাকা জমা করে রেখে দেই, ব্যাংকে যদি আমরা ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা জমা করে রেখে দেই, সেক্ষেত্রে আমাদের কোনো ঝুঁকি থাকে না। এই জন্য আমরা বলতে পারি যে ঝুঁকিবিহীন আয়ের একটা সুযোগ থাকে। কখন থাকবে? যখন তুমি ব্যাংকে হিসাব খুলবে। তো ব্যাংকে হিসাব খুললেই আমি বলতে পারি যে এখানে কোনো ঝুঁকি থাকে না, এই আয়ের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না। অন্য ক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকি থাকে, এক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে না। তো যাই হোক, এই জন্য আমরা ব্যাংক হিসাব খুলবো বা ব্যাংক হিসাবের এই জন্যই গুরুত্ব রয়েছে। তো এরপরে দেখো আর একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা থেকে জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন চলে আসে। জাতীয় মূলধন গঠন। খেয়াল করো, জাতীয় মূলধন গঠন। তো জাতীয় মূলধন গঠন করতে আমরা যদি বলি জাতীয় মূলধন গঠন, এটা দ্বারা আসলে কিভাবে, এখানে একটা কোশ্চেন পরীক্ষায় চলেই আসে যে ব্যাংক হিসাব কিভাবে মূলধন গঠনে সহায়তা করে। তো যারাই ক্লাসগুলো করবে তারা একটু অবশ্যই রোল নাম্বার সেকশনগুলো লিখলে ভালো হয়, লিখে দিবা যাতে আমরা সহজেই বুঝতে পারি। তো এরপর দেখো নিরাপদ সংরক্ষণ, যেটা আমরা বলছি গুরুত্ব ফার্স্ট গেল সঞ্চয় প্রবণতা সৃষ্টি, তারপর হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের সুযোগ, তারপর হচ্ছে জাতীয় মূলধন গঠন। এখানে আমি বলেছিলাম যে একটা কোশ্চেন তোমাদেরকে প্রায়শই চলে আসে পরীক্ষায়, আমরা দেখতে পাই জাতীয় মূলধন গঠন, ব্যাংক হিসাব কিভাবে জাতীয় মূলধন গঠনে সহায়তা করে। কোশ্চেনটা এরকম
তো জাতীয় বলতে আমরা কি বুঝি? সমগ্র বিষয়কে আমরা যখন আমাদের দেশের এক একটা অঞ্চলকে নিয়ে চিন্তা করি তখন কিন্তু জাতীয় হয় না। আমি যদি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করি তখন এটা কিন্তু জাতীয় হয়। অর্থাৎ জাতীয় মূলধন গঠন অর্থাৎ একটি দেশের অর্থনীতিতে বা একটি দেশের জিডিপিতে প্রভাব ফেলে। কিভাবে ফেলে? জাতীয় মূলধন গঠন কিভাবে সম্ভব একটু খেয়াল করবে। সঞ্চয় যখন প্রত্যেকটা একটি দেশের প্রত্যেকটা মানুষ বা যারা ইনকাম করে তারা যদি প্রত্যেকেই ব্যাংক হিসাব খুলে থাকে সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু একটা আয় হওয়ার বা প্রত্যেকের মধ্যে একটা সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। ব্যাংক হিসাব খোলার মাধ্যমে প্রত্যেকের মধ্যে একটি কি সৃষ্টি হয়? সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। এই সঞ্চয়ের প্রবণতা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু এই সব জায়গায় মূলধন গঠন করা সম্ভব হয়। তো মূলধন গঠন এভাবে হয়ে থাকে যে প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় যখন একত্রিত করা হয় তখন ওইটাকে আমরা বলতে পারি জাতীয় মূলধন। তো প্রত্যেকে যদি এরকম ব্যাংক হিসাব খুলে তো প্রত্যেকেই অর্থ এরকম জমা করে রাখতে পারবে, ফলে ওইটি একটি দেশের জাতীয় মূলধন গঠনে সহায়তা করবে। যেরকম প্রত্যেকটা মানুষ এরকম টাকা জমিয়ে জমিয়ে সে শিল্প কারখানা গঠন করতে পারে, ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করতে পারে, কোম্পানি গঠন করতে পারে। তো ফলে কি হলো? এটি একটি দেশের জাতীয় মূলধন গঠনে সহায়তা করতে পারে, জাতীয় জিডিপিতে সে অবদান রাখতে পারে। আমরা জানি যে 3টি খাতের মাধ্যমে একটি দেশের জিডিপি অর্জন হয়। আমরা জানি কৃষি খাতের মাধ্যমে, শিল্প খাতের মাধ্যমে এবং সেবা খাতের মাধ্যমে। কৃষি ক্ষেত্রে যদি আমি বলি যে কৃষি ক্ষেত্রের মাধ্যমে যে আমাদের যে জাতীয় জিডিপিতে অবদান রাখে, এই অবদান কত পার্সেন্ট রাখে আসলে? আমরা জানি 13 বা 13%, আগে ছিল 14%, এখন কৃষিটা কমতেছে অর্থাৎ 13% করে রাখতেছে। এরপর আমরা যদি বলি যে জাতীয় সেবা ক্ষেত্রে কতটুকু রাখতেছে, সেবা ক্ষেত্রে 54 রাখতেছে এবং শিল্প খাতে এখানে রাখতেছে 35.35% করে অবদান রাখতেছে জিডিপিতে। তো এই জিডিপিতে যে অবদান রাখতেছে, এই অবদান রাখার জন্য কিন্তু আমাদের ব্যাংক হিসাব খুলতে হয়। তো এই যদি আমরা ব্যাংক হিসাব খুলতে পারি তাহলে কিন্তু আমাদের সমগ্র দেশের মূলধন গঠন সম্ভব হবে, আমাদের সমগ্র দেশে শিল্প কারখানা বেশি বেশি গড়ে উঠবে। তো এই গড়ে উঠলেই আমরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবো বা জিডিপিতে অবদান রাখতে পারবো। এই যে অবদান রাখতে পারি এটা আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। যেমন আমরা এর আগে একটি স্বল্পোন্নত দেশে বসবাস করতাম, এখন কিন্তু আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি। অর্থাৎ 2016 সালের 14ই মার্চ আমরা কিন্তু লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা উত্তরণ করেছি, অর্থাৎ উন্নয়নশীল দেশে আমরা করেছি। এটা জাতিসংঘ কর্তৃক 2024 সালে উন্নয়নশীল দেশের কাতারে আমাদেরকে ঘোষণা করা হবে বা নিয়ে আসা হবে। তো যাই হোক, এগুলো সবই সম্ভব হবে আমরা যদি প্রত্যেকেই মূলধন গঠন করতে পারি, প্রত্যেকেই ব্যাংক হিসাব রাখতে পারি, ফলে দেশে শিল্প কারখানা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জিডিপির পরিমাণ দিনে দিনে বেড়ে চলবে। ওকে, তো যাই হোক, জাতীয় মূলধন গঠন গেল, এটার জন্য আমাদের ব্যাংক হিসাব খোলা দরকার। এরপর আমাদের অর্থনৈতিক উন্নয়ন। তো আরেকটি বৈশিষ্ট্য, আরেকটা গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন। তো দেখো, অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি সেটি দেখব। তো আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, দেখো, তো আমরা অর্থনৈতিক উন্নয়ন যদি বলি তো এটা নিয়ে কিভাবে বলবো একটু খেয়াল করো। আমরা এখানে দেখেছিলাম যে প্রত্যেকটা মানুষ যদি বা প্রত্যেকটা যারা আয় অর্জন করে বা আয় করে থাকে তারা যদি প্রত্যেকে ব্যাংকে হিসাব রাখে, সেক্ষেত্রে তারা জাতীয় মূলধন গঠন করতে পারবে, শিল্প কারখানা গঠন করে ব্যবসা করে। তো এখন দেখো, এটাকে আমি বলেছিলাম যে অর্থনীতিতে তারাও অবদান রাখবে। প্রত্যেকটা মানুষ যদি এরকম করে তাহলে দেশে শিল্প কারখানা গড়ে ওঠে। শিল্প কারখানা গড়ে উঠলে কি হবে? এখানে সকল মানুষ কাজ করতে পারবে, বেকার সমস্যা সমাধান হয়ে যাবে, প্রত্যেকের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, প্রত্যেকের মাথাপিছু আয়টা বৃদ্ধি পাবে। তো এই যে
অর্থনৈতিক উন্নয়ন যখন দেখা যায় একটি দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, যেমন বর্তমানে যদি আমি বলি যে বাংলাদেশের মাথাপিছু আয় কত, 2024 মার্কিন ডলার। তো এই যে এইটা আবার দিনে দিনে আমাদের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে এবং অর্থনৈতিক ডেভেলপ হচ্ছে, প্রত্যেকের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। তো মাথাপিছু আয় বৃদ্ধির জন্য আমাদের শিল্প কারখানা গড়ে তোলা দরকার, উদ্যোক্তা দরকার, আমাদের ব্যবসায়ী দরকার। তো এই সমস্ত কারণে আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়ন হবে। এই অর্থনৈতিক উন্নয়নের আরেকটা পূর্ব শর্ত হচ্ছে প্রত্যেকের ব্যাংক হিসাবে যথেষ্ট পরিমাণে টাকা জমা রাখলে আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবো। তো এই অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা বলতে পারি ব্যাংক হিসাবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের কি ব্যাংক হিসাবের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটি হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। একটু খেয়াল করো, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। আরেকটা পয়েন্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। তো সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। তো সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা, তোমাকে যদি বলে যে ব্যাংক হিসাব কিভাবে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে, তো আমরা কিভাবে অ্যান্সার করব, খেয়াল করবে। সামাজিক নিরাপত্তা মানে কি? সমাজে যাতে করে তুমি খুব সুন্দর করে বা ভালোভাবে বেঁচে থাকতে পারো, তোমার যাতে করে কোনো সমস্যা না হয়, এটার জন্য কিন্তু আমাদের এই ব্যাংক হিসাব যদি আমরা খুলে থাকি তাহলে আমাদের এই সামাজিক নিরাপত্তাটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। যেমন অর্থ ছাড়া মানুষ চলতে পারে না। অর্থ ছাড়া কি মানুষ চলতে পারে? পারে না। তো অর্থ ছাড়া মানুষ চলতে পারে না, তেমনি একটি সমাজে চলতে গেলে তাকে কি লাগবে? তার অর্থ লাগবে। আর এই অর্থটা কিভাবে হবে, কিভাবে থাকবে, এই যদি সে ভবিষ্যতে চিন্তা করে যে সমাজের সাথে মিলেমিশে আমাকে চলতে হবে এবং সমাজে চলতে হলে আমাদের অর্থ লাগবে, অর্থ যদি না থাকে তাহলে আমাদের সামাজিক আমি প্রতিষ্ঠা করতে পারবো না, সমাজে নিরাপদভাবে চলতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার ব্যাংক হিসাব খোলা। ব্যাংক হিসাব খুললে সে ব্যাংকে অর্থ জমা রাখবে, ওই জমাকৃত অর্থ দিয়ে সে কী করতে পারবে? সমাজে তার স্বাচ্ছন্দ্যভাবে সে চলাফেরা করতে পারবে, সামাজিক সকল কার্যক্রম সে সঠিকভাবে সম্পাদন করতে পারবে। তো এই যে সামাজিকভাবে তার যে দরকার, যে আমরা যদি বলি যে আমাদের অনেক ক্ষেত্রে ঝুঁকি থাকে, সামাজিক অনেকগুলো কাজ করতে থাকে বা কাজ করা দরকার হয়। যেমন আমি যদি বলি সামাজিক যে কাজ, তুমি দৈনন্দিন কাজ করতেছো বা সমাজের সাথে মিলেমিশে কাজ করতেছো, সেক্ষেত্রে অনেকগুলো কাজ করতে হয়। যেমন তুমি ব্যাংক ড্রাফট, তোমরা নাম শুনেছো ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফট মানে হচ্ছে ব্যাংকের এক শাখা অন্য শাখাকে তার নির্দিষ্ট ব্যক্তিকে অর্থ প্রদানের একটি নির্দেশ দিয়ে থাকে। এটাকে আমরা কি বলি? ব্যাংক ড্রাফট। অর্থাৎ ব্যাংক ড্রাফটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত অর্থ প্রেরণ করা যায় বা অর্থ পাঠানো যায়। তো এটা একটা সামাজিক কিন্তু কাজ। সামাজিক কাজ অর্থাৎ সমাজের মানুষের মধ্যে এই কাজগুলো হয়ে থাকে। তোমার একটা বন্ধু মনে করো অর্থ তোমার সাথে টাকা চেয়েছে, সেক্ষেত্রে তুমি যে এই তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, ওই বন্ধুর অ্যাকাউন্টে যে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছ, পাঠিয়ে দিচ্ছ, এইটা কিন্তু একটা সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। এটাকে আমরা বলতে পারি একটা উদাহরণ হিসাবে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। কীভাবে পায়? এক্ষেত্রে তুমি যদি সঙ্গে করে টাকা নিয়ে যাও, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর যদি তুমি এই ব্যাংক হিসাব খুলে ব্যাংক হিসাবের মাধ্যমে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত টাকা পাঠাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে নিরাপত্তাজনিত সমস্যা থাকে না। এই যে নিরাপত্তাজনিত সমস্যা এড়ানোর জন্য আমাদের ব্যাংক হিসাব খোলা দরকার। বা সমাজে তুমি যদি নিরাপদভাবে চলতে থাকো, যে সামাজিক কার্যক্রম সম্পূর্ণ করতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যাংক হিসাবের গুরুত্ব রয়েছে। তো এই জন্য আমরা বলবো যে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমাদের এই ব্যাংক হিসাবটা খুলতে হবে। তো আমরা এটি দেখলাম। এরপর আরও একটা আমাদের টপিকস আছে যে ব্যাংকিং সুবিধা অর্জন। আর একটা বিষয় বা গুরুত্ব হচ্ছে ব্যাংকিং সুবিধা অর্জন। ব্যাংকিং সুবিধা অর্জন। তো ব্যাংকিং সুবিধা অর্জন কি কি? দেখো, এতক্ষণ আমরা যে আলোচনা করেছি এটা ছাড়াও ব্যাংক হিসাব খুললে ব্যাংকের যে কর্মকর্তা আছে, যে এই হিসাবটা খুললে খেয়াল করবে যে আমরা বলেছিলাম যে
এতক্ষণ আমরা যে আলোচনা করেছি অনেকগুলো গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো এই গুরুত্বর লাস্ট যে গুরুত্বটা সেটি হচ্ছে ব্যাংকিং সুবিধা অর্জন। এই যে গুরুত্বগুলো আলোচনা করেছি, আলোচনা ছাড়াও আমরা বলতে পারি যে ব্যাংকিং এছাড়া আরও একটা সুবিধা আছে। কি সুবিধা? তুমি যদি ব্যাংক হিসাব খুলো, ওই ব্যাংকে যে কর্মকর্তা থাকবে, ব্যাংকের যে কর্মকর্তা আর তোমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। ওই ব্যাংকিং কর্মকর্তা তোমাকে অনেক সময় পরামর্শ দিয়ে থাকবে, যে ব্যাংকিং কর্মকর্তা যে তোমাকে যে পরামর্শগুলো দিয়ে থাকবে তখন ওইগুলোকে আমরা বলতে পারি ব্যাংকিং সুবিধা। যেমন ব্যাংকিং সুবিধা তোমাকে বললো যে ভাই এই অ্যাকাউন্টে হিসাব না খুলে অন্য অ্যাকাউন্টটা খুলেন, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন। বলবে আপনি এখানে বিনিয়োগ না করে অন্য আরেকটি জায়গায় বিনিয়োগ করতে পারেন। এই যে সাজেশন, এই যে পরামর্শ, এটাও আমরা বলতে পারি যে ব্যাংকিং সুবিধা অর্জন। তো আমরা এই যদি আমরা ব্যাংক হিসাবটা খুলতে পারি বা ব্যাংক হিসাব খুলে থাকি, সেক্ষেত্রে আমাদের এই যে ব্যাংকিং সুবিধাগুলো অর্জন করতে পারবো। তো আমি আবার বলছি যে ব্যাংক হিসাব কেন গুরুত্বপূর্ণ, কি কারণে দরকার। ফার্স্ট হচ্ছে কি নিরাপদ সংরক্ষণ। তুমি যদি অর্থটাকে সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে ব্যাংক হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য ব্যাংক হিসাবের গুরুত্ব রয়েছে। দ্বিতীয় কি ছিল, যে আমরা যদি সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করতে চাই, আমরা সঞ্চয়ের প্রবণতা সৃষ্টির জন্য এই ব্যাংক হিসাব খোলা দরকার। তো প্রত্যেকটা মানুষ কি ভোগ করতে বেশি ভালোবাসে, যে তার যে প্রেজেন্ট ইনকাম আছে ওই ইনকামটা সে সম্পূর্ণই কি করতে চায়, খরচ করে ফেলতে চায়। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত তার একটা ব্যাংক হিসাব খোলা। ফলে ওই ব্যাংক হিসাব খোলার ফলে তার খরচটা সে কমিয়ে নিবে। তার নিজের মধ্যে এই যে টাকা ব্যাংকে জমা রাখতে হবে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। এই যে একটা প্রবণতা, এটাকে আমরা বলতে পারি সঞ্চয়ের প্রবণতা। এই সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা যাবে ব্যাংক হিসাবের মাধ্যমে। এরপর আমাদের আরেকটা কি ছিল, এটা হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের একটা সুযোগ। আমি যদি বলি যে আমি ব্যবসায় অর্থ লাগালাম বা ব্যবসা করলাম বা অন্য যে কোনো কাজে আমি আমার অর্থটাকে খাটালাম, সেক্ষেত্রে কিন্তু আমার একটা ভয় থেকেই যায়। কি ভয়? ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি ব্যাংকে হিসাব খুলি, ব্যাংকে হিসাব খুলে টাকা জমা রাখি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো কি নেই, ঝুঁকি থাকবে না। এজন্য আমি বলবো যে ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে আমার ঝুঁকিবিহীন একটা আয়ের সম্ভাবনা সৃষ্টি হবে। এরপরে আমাদের আরেকটা বিষয় ছিল কি, যে এর আগে ছিল যে আমাদের আরেকটা বিষয় জাতীয় মূলধন গঠন। আরেকটা বিষয় ছিল কি, জাতীয় মূলধন গঠন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলবো জাতীয় মূলধন গঠনে ব্যাংক হিসাবের গুরুত্ব পরীক্ষায় আসে। তো জাতীয় মূলধন গঠন কিভাবে করে? দেখো, সকলের সঞ্চয়কৃত অর্থ একত্রিত করার মাধ্যমে আমাদের মূলধন গঠন হয়। সকলের সঞ্চয়কৃত অর্থ আমরা যদি একত্রিত করি তখন ওইটা জাতীয় মূলধনে পরিণত হয়। তো প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এরকম সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু জাতীয় মূলধন গঠন হয়। তো আরও একটা যদি বলি যে সবাই যদি সঞ্চয় করে এরকম অর্থ জমাতে থাকে, একটি নির্দিষ্ট সময় এসে তার যে জমাকৃত অর্থটা, ওই অর্থ দিয়ে সে একটি শিল্প কারখানা গঠন করতে পারলো বা একটি ব্যবসায় স্থাপন করতে পারলো, সেক্ষেত্রে অনেক মানুষ এখানে কাজ করতে পারে। তো প্রত্যেকের মধ্যে এরকম সঞ্চয় প্রবণতা সৃষ্টি হলে আমরা বলতে পারি জাতীয় মূলধন গঠন করা সম্ভব। এরপর আরেকটা বিষয় ছিল যেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আমরা যদি একটি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, একটি দেশে অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করতে হবে এবং ওই দেশের জাতীয় মূলধন গঠন করতে হবে। ফলে শিল্প কারখানা গঠন করা হবে, বেকার সমস্যা সমাধান করা হবে এবং প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান ডেভেলপ হবে। তো এই ডেভেলপ হলে বুঝতে হবে যে এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। তো এরপরে আরেকটা বিষয় ছিল যে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা। সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা আমরা জানি প্রত্যেকটা মানুষ চায় একটি সমাজে বসবাস করতে। এই সমাজে বসবাস করতে গেলে তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঝুঁকি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হয়, যেমন টাকা পাঠাতে হয় বিভিন্ন জায়গায়, এক স্থান থেকে আর এক স্থানে আমাদের টাকা পাঠাতে হয়। তো এই ব্যাংক হিসাবের মাধ্যমে আমি এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত নিরাপদের সাথে টাকাটা পাঠাতে পারি, যেটাকে আমরা বলি ব্যাংক ড্রাফট। তো এই যে সামাজিক একটা নিরাপত্তা, এই প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ব্যাংক হিসাব খুলতে হবে বা ব্যাংক হিসাব রাখতে হবে। এজন্য আমরা বলি ব্যাংক হিসাবের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
এরপরে আরেকটা হচ্ছে যে ব্যাংকিং সুবিধা অর্জন। শুধুমাত্র ব্যাংক হিসাব যে এই কাজগুলো করবে এমন নয়, এই ব্যাংক হিসাব খোলার মাধ্যমে একজন গ্রাহক বা আমানতকারীর সাথে এবং একজন ব্যাংকের কর্মকর্তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠে, তাদের সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়ে যায়। ফলে ওই ব্যাংক কর্মকর্তা তার ব্যাংকের যে যত সুবিধা আছে এই সুবিধাগুলো ওই গ্রাহককে দিয়ে থাকে। তো এইগুলো আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে ব্যাংক হিসাবের গুরুত্ব। তো আমরা খুব সহজেই যে ব্যাংক হিসাবের গুরুত্বটা সম্পর্কে বুঝতে পেরেছি। কারণ ব্যাংক হিসাব তোমাকে বুঝতে হবে যে আসলে ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাবের গুরুত্ব কি। যদি এটি বুঝতে পারো খুব সহজেই আমরা ব্যাংক হিসাব খুলতে পারবো বা খুলবো। আমি যদি বলি তোমরা অ্যাজ লাইক স্টুডেন্ট, অর্থাৎ তোমরা সবাই এখন স্টুডেন্ট, এই অবস্থায় থেকে যদি তোমাদের নিজেদের মধ্যে একটা সঞ্চয় করার প্রবণতা সৃষ্টি হয় তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের মানে কোনো সমস্যা হবে না বা তুমি আরও বেশি উন্নতি করতে পারবে। একটি দেশ অর্থনৈতিকভাবে অনেক ডেভেলপ হবে। একটি দেশ এখন উন্নয়নশীল দেশ, আমরা পরবর্তীতে আমরা একটি উন্নত দেশে পরিণত হতে পারবো। এজন্য আমরা ব্যাংক হিসাবের গুরুত্ব আমাদের বুঝতে হবে। তো ব্যাংক হিসাব নিয়ে আমরা এতটুকু আলোচনা আজকে করে। তো আগামী ক্লাস, অর্থাৎ এখন কিন্তু এই আজকের ক্লাস থেকে আমরা থিওরি শুরু করলাম। এখন আমাদের দ্বিতীয় পত্রের যে ক্লাসগুলো হবে, এতদিন আমরা ফার্স্ট পেপার পড়িয়েছি, এখন সেকেন্ড পেপার। যেহেতু আমাদের থিওরি একটু সবার মনোযোগ দিতে হবে, কারণ থিওরি ক্লাসগুলো তুমি যদি না শুনো, না বুঝো, তাহলে কিন্তু তুমি কিছু লিখতে পারবে না। আমাদের কোশ্চেনগুলো তো সৃজনশীল আকারে আসে, এই জন্য আমরা যে আলোচনা করি, আলোচনার মধ্যে সৃজনশীলটা কিভাবে আসে সেগুলো কিন্তু বলে দিই। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই এখানে উপস্থিত থাকবে। আর যারাই এখানে অ্যাটেন্ড করো ক্লাসে, নাম রোল লিখে দিলে ভালো হয়। আর যদি না বুঝো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যাই হোক, এখন তো তোমরা বুঝতে পেরেছো, এখন ক্লাসগুলো সব অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। এখানে সব জায়গায় এখন তোমরা হয়তোবা ভাবতে পারো যে আসলে অনলাইন ক্লাস কি ভালোভাবে বুঝি না, বা এটা বললে হবে না, এটা সিস্টেম হয়ে গেছে। তো তোমাদের মেনে নিতে হবে, এখান থেকে আমাদের শিখতে হবে। তো এই জন্যই তোমরা প্রস্তুত থাকবে। আর না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটা তোমরা বুঝো না, সেটা বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা চতুর্থ অধ্যায় দিয়ে আজকে শুরু করলাম। এর পরের অধ্যায়গুলো এরকম ক্রমে ক্রমে অধ্যায়গুলো সামনের দিকে চলতে থাকবে। তো আগামী কালকে তোমাদের সাথে আবার ক্লাস আছে 9:30টায়। তো আবারও এই চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়ে যে আমরা ব্যাংক হিসাব আজকে আলোচনা করেছি, এই ব্যাংক হিসাব কয় ধরনের আছে এবং এই ব্যাংক হিসাব খুলতে হলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কি কি পদ্ধতি লাগবে বা কি কি প্রক্রিয়া লাগবে। অনেকেই আসো ব্যাংক হিসাব খুলতে চাও, কিন্তু আসলে ব্যাংক হিসাব কিভাবে খুলে সেটা জানো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি অ্যাজ লাইকে, অর্থাৎ তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা যদি ব্যাংক হিসাব কিভাবে খুলতে হয় সেটা যদি না জানো তাহলে কিন্তু আসলে এটা লজ্জার। এই জন্য আমাদের ব্যাংক হিসাব কীভাবে খুলতে হয় এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।